আবু সাইদ না থাকলেও তার রক্ত রাজপথে লিখে গেছে, জেগে ওঠার গল্প বুলেটের ক্ষত মিশে গেলেও তার স্মৃতি জাগিয়ে রেখেছে সহযোদ্ধাদের। ইসিতে নতুন দল নিবন্ধনে প্রাথমিক বাছাই শেষ। এনসিপি সহ 144 দলের উত্তীর্ণ হয়নি কেউ, তথ্য ঘাটতি মেটাতে পর্যায়ক্রমে ইসির চিঠি। মিডফোর্ডের সামনে সোহাকে নৃশংসভাবে হত্যা করা হয়। অবৈধ ভাঙারি ব্যবসার ভাগবাটোয়ার দ্বন্দ্বে ছিল নিজস্ব বাহিনী, চালানো হতো তাণ্ডব। লালমনিরহাটের আদিতমারি রাষ্ট্রায়ণ প্রকল্পে ঘর বরাদ্দে অনিয়মের অভিযোগ, বাদ পড়েছে প্রকৃত ভূমিহীনরা, ঘর পেয়েছে কিছু বিত্তশালী। বিশিষ্ট শিল্পপতি এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাইদ হোসেন চৌধুরী আর নেই, ব্যবসায়িক কূটনীতি ও রাজনৈতিক মহলে শোকের ছায়া। যুদ্ধের মাঝে ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ, কিয়েভে অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত ট্রাম্পের, সাধুবাদ পশ্চিমা বিশ্বের। এবং টি-20 সিরিজ নির্ধারণী ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কলম্বোতে খেলা শুরু সন্ধ্যা 7:30টায়, জয়ের প্রত্যাশা। দেখছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ সকালে, সাথে আছি আমি আফ্রোদিতি মোশাররফ পার্বণ। এবার বিস্তারিত। আবু সাইদ শুধু একটি নাম নয়, একটি প্রতীক, একটি ইতিহাস। 2024-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ তিনি। তার প্রতিবাদের কণ্ঠ থামিয়ে দেওয়া হয় বুলেটে, ঝাঁঝরা করা হয় তার বুক। আর তার মৃত্যুতেই প্রতিবাদ দাবানলের মতো ছড়িয়ে পড়ে পুরো দেশে। জন্ম হয় নতুন এক ইতিহাসের। সহযোদ্ধাদের কণ্ঠে উঠে এসেছে সেদিনের সেই বিভীষিকার কথা। রংপুর থেকে রফিকুল ইসলামের প্রতিবেদন। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই সেই ঐতিহাসিক জায়গা, যেখানে গত বছরের 16 জুলাই ছাত্র আন্দোলনে অংশ নেয়া আবু সাইদকে গুলি করা হয়। 28 বছরের যুবক, যার শরীর ঝাঁঝরা হয়েছিল ক্ষমতার বুলেটে। যে গুলি তাকে থামাতে চেয়েছিল, সেই গুলি ছড়িয়ে দেয় জ্বলে উঠা শপথের আগুন। ক্যাম্পাসের দেয়াল ভেঙে ছাত্র বিপ্লব ছড়িয়ে পড়ে রাজপথে, নগর থেকে গ্রামে। বছর ঘুরে বুলেটের ক্ষত মিশে গেছে, তবে স্মৃতি জাগিয়ে রেখেছে সহযোদ্ধাদের। তারা বলছেন, আবু সাইদ নেই, কিন্তু তার রক্ত রাজপথে লিখে গেছে জেগে উঠার গল্প। বারবার যখন আবু সাইদ আমাদেরকে সবার ডেকে সামনে নিয়ে আসতেছিল, তো ও খুবই বেশি সামনে চলে আসতেছিল। পুলিশ এই দিক থেকে আমাদেরকে টিয়ারশেল গ্যাস, পাথর সবকিছু নিক্ষেপ করতেছিল। তো পুলিশ যখন বারবার করে এগুলো করতেছিল, আমি তখন আবু সাইদকে ডিভাইডে পার হয়ে যখন সে একেবারে সামনে চলে আসছে, তখন আবু সাইদকে বলি যে বেশি আগে যাস না, তবে গুলি করবে। যে শুটটা হয়েছিল তখন শুটটা লাগলো হচ্ছে আমার গায়ের মধ্যে, তবে একটু পর আবার সাইদ ভাইয়ের ইম্প্যাক্টটা হয়তো পড়ে যায় আমার হাত থেকে। পড়ে যাওয়ার পর সাইদ ভাই আবার উঠে আমাকে জড়ায় ধরার চেষ্টা করে, বলার চেষ্টা করতেছিল যে ভাই আমাকে বাঁচা, কিন্তু তার আসলে রক্তটা গলা বা এত দূর পর্যন্ত উঠে আসছে যে তার মুখ থেকে তার কথাটা বের হইতে পারতেছে। সেই প্রথম স্ফুলিঙ্গ আন্দোলন কিন্তু একদম সাধারণ একটি আন্দোলন থেকে কিন্তু গণ অভ্যুত্থান থেকে দিকে এগিয়ে যায় কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে। ক্যাম্পাস থেকে হাসপাতাল, তখন উত্তাল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। মৃত্যুর খবর ছড়িয়েছে দেশ বিদেশে, কিন্তু রাষ্ট্রীয় লুকোচুরিতে ক্ষুব্ধ হন শিক্ষকরা। 3টা 5-এ আবু সাইদের ডেথ সার্টিফিকেট লেখা হচ্ছে, অথচ তার মরদেহ হাসপাতাল থেকে পেতে আমাদের অপেক্ষা করতে হয়েছে 9 ঘন্টা। গুলি করে মেরে ফেলেছে, শহীদ হয়েছে আবু সাইদ। এই শহীদ আবু সাইদ যেন জীবিত আবু সাইদের চেয়ে আরও অনেক শক্তিশালী হয়ে দেখা দিয়েছিল তাৎক্ষণিকভাবে। ইতিহাস হয়ে থাকা আবু সাইদের এই ঘটনার পুনরাবৃত্তি চান না উপাচার্য। আজ যে প্রতিবাদী ভাষা, তার দুই হাত প্রসারিত করে বুক উৎসর্গ, এটা আজীবন পৃথিবীতে ইতিহাসে একটা ইতিহাস হয়ে থাকবে। এই ইতিহাস আমার মনে হয় আর যাতে কখনো না ঘটে, এই ধরনের ঘটনা কেউ কাঙ্ক্ষিত না। বৈষম্য অন্যায়ের বিরুদ্ধে আবু সাইদের আত্মদান আজও তরুণ প্রজন্মকে লড়াইয়ের সাহস যোগায়। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। গত বছরের 16 জুলাই কোটা বিরোধী আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ নিহত হন। তাই এই দিনটিকে সরকার জুলাই শহীদ দিবস ঘোষণা করেছে। সেই সঙ্গে দিবসটি উপলক্ষে বুধবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করার ঘোষণাও দেওয়া হয়। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। শহীদদের মাগফিরাত কামনায় বুধবার দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। একই সঙ্গে অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে শহীদদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতীয় সংস্কারক ঘোষণা করার কোনো ইচ্ছা বা পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই। মঙ্গলবার ফেসবুকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম। বিবৃতিতে বলা হয়েছে, হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ এক রিট আবেদনের প্রেক্ষিতে রুল জারি করেছেন, যেখানে জানতে চাওয়া হয়েছে অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে কেন জাতীয় সংস্কারক ঘোষণা করা হবে না, যা সরকারের নজরে এসেছে। আদেশের অনুলিপি পাওয়ার পর সরকার এই রুলটির জবাব দেবে। এই ক্ষেত্রে সরকারের স্পষ্ট অবস্থান হলো, অধ্যাপক ইউনূস চান না তাকে এমন কিছু ঘোষণা করা হোক, আর সরকারেরও এ ধরনের কোনো পরিকল্পনা নেই তাকে এমন কোনো উপাধি দেওয়ার। ইসিতে নিবন্ধনের জন্য আবেদন করা এনসিপি সহ ১৪৪ দলের কেউই প্রাথমিক বাছাইয়ের উত্তীর্ণ হতে পারেনি। ঘাটতি থাকা কাগজপত্র ইসিতে জমা দিতে ১৫ দিন সময় বেঁধে দিয়েছে ইসি। মঙ্গলবার নির্বাচন কমিশন গণমাধ্যমকে এ তথ্য জানায়। প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি দেওয়া হয়েছে। পরবর্তী ধাপে অন্য দলগুলোকেও চিঠি দেওয়া হবে। এক্ষেত্রে ১৫ দিন সময়ের মধ্যে যেসব ত্রুটি বিচ্যুতি রয়েছে তা পূরণ করতে পারবে দলগুলো। এর আগে গত ২০ এপ্রিল পর্যন্ত নিবন্ধন প্রত্যাশী দলগুলোকে আবেদন দেওয়ার আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করে ইসি। তবে জাতীয় নাগরিক পার্টি সহ বেশ কিছু দল আবেদন করলে ২২ জুন পর্যন্ত সময় বাড়ায় সংস্থাটি। ওই সময় পর্যন্ত ১৪৪টি দল আবেদন করে। বিএনপিকে জনগণ লাল কার্ড দেখিয়েছে জামায়াত নেতার এমন বক্তব্যের প্রতিবাদে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন বলেছেন, কে কাকে লাল কার্ড দেখাবে তা সিদ্ধান্ত নেবে জনগণ। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, নতুন ষড়যন্ত্রকারীরা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে। বলেন, যদি তাদের কারণে নির্বাচন ব্যাহত হয় তাহলে এর দায়ও ষড়যন্ত্রকারীদেরই নিতে হবে। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও শীর্ষ নেতৃবৃন্দের নামে অপ্রীতিকর বক্তব্য প্রদানের প্রতিবাদে মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে ঢাকাস্থ সেনবাগ ফোরাম। প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক এনসিপির নাহিদ ইসলামের বক্তব্যের সমালোচনা করে বলেন, যারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তারাই ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা করছে। কি চাচ্ছেন, কেন করছেন, কি আপনাদের উদ্দেশ্য? তাহলে যে কথা আপনি বলেছেন মুজিববাদ চাঁদাবাদের পাহারাদার আমরা উল্টা বলতে চাই, এই নব্য ষড়যন্ত্রকারীরা আপনারাই আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করতে চায়। এর আগে রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে সম্মিলিত পরিষদ জুলাই অভ্যুত্থানের কর্মসূচি পালনের জন্য ভেন্যু পরিদর্শন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে। জনগণ সিদ্ধান্ত নিবে কে কাকে লাল কার্ড আর সবুজ কার্ড সাদা কার্ড দেখাবে। এইটি ওই কে বলল তার কথায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদৌ সমালোচনা করার কোনো আলোচনা করার প্রয়োজন আমরা অনুভব করি না। আর যারা বলে পুনর্বাসন করে, ঝালকাঠির ঘটনা পত্রিকায় দেখলাম, কিছুক্ষণ আগে পড়ে এসেছি, ওখানে লেখা আছে কারা পুনর্বাসন করে আর কারা করে না। তবে সব ষড়যন্ত্র নস্যাৎ করে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। ফেব্রুয়ারির মধ্যভাগের মধ্যে নির্বাচনের যে কমিটমেন্ট ওনারা করেছেন সেটি ওনারা ফুলফিল করবেন। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। আপনি খুবই স্পষ্ট। আগামী ৩ আগস্ট দেশবাসীর সামনে এনসিপি দলীয় ইশতেহার তুলে ধরবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, ইশতেহারে থাকবে নতুন বাংলাদেশের রূপরেখা। মঙ্গলবার ভোলায় জুলাই পদযাত্রায় অংশ নিয়ে তিনি কথা বলেন। পরে বিকেলে প্রেস ক্লাব চত্বরে পথসভায় বক্তব্য রাখেন। সহকর্মী ছোটন সাহার তথ্য ছবিতে আপন অপর রিপোর্ট। গণ অভ্যুত্থানের বার্ষিকীতে দেশ জুড়ে চলছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা। মঙ্গলবার পদযাত্রা পৌঁছায় ভোলায়। বিকেলে প্রেস ক্লাব চত্বরে হয় পথসভা। বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা। এ সময় নাহিদ ইসলাম বলেন, মুজিববাদী আদর্শ 50 বছর দেশকে বিভাজিত করে রেখেছিল। এনসিপি সর্বজনের অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায়।
শেখ হাসিনা দেশকে বিভাজন করেছিল। এই মুজিববাদী আদর্শ গত 50 বছর ধরে দেশকে বিভাজিত করে রেখেছিল। আমরা নতুন বাংলাদেশ, অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশ, সর্বজনের বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়েছিলাম। বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্নে মাফিয়া সিস্টেমের বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য হয়েছিল, নতুন বন্দোবস্ত গড়ে তোলার জন্য হয়েছিল। দুর্নীতি, বৈষম্য, চাঁদাবাজ, সন্ত্রাস এবং মাফিয়া সিস্টেমের বিরুদ্ধে একটা ইনসাফ ভিত্তিক, মর্যাদা ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের জন্য হয়েছিল। এর আগে যাত্রাপথে এনসিপি আহ্বায়ক জানান, আগামী 3 আগস্ট দেশবাসীর সামনে দলীয় ইশতেহার তুলে ধরবে এনসিপি, যাতে থাকবে নতুন বাংলাদেশের রূপরেখা। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। অতীতে কোনো কোনো দেশ একটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিল, যা দেশের সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। 5 দিনের চীন সফর শেষে মঙ্গলবার রাত 9টায় দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে এ মন্তব্য করেন তিনি। ডক্টর শফিকুর রহমান বলেন, সমতা ও ন্যায্যতার ভিত্তিতে চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চায় জামায়াত। একই সঙ্গে বর্তমানে দেশের সব রাজনৈতিক দলের সঙ্গে চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেশকে এগিয়ে নেবে বলেও জানান তিনি। কমিউনিস্ট পার্টি অব চীনের আমন্ত্রণে দেশটিতে সফর করেছেন বলেও জানান ডক্টর শফিকুর রহমান। অতীতে কোনো দেশ একটা মাত্র দলের সাথে সম্পর্ক করেছিল, জনগণের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না। কিন্তু আমরা তাদেরকে অনুরোধ করেছি যে না, আমরা চায়নাকে দেখতে চাই G2G, P2P, অর্থাৎ তারা সরকারে মিলবে, আবার তারা জনগণের সাথেও সম্পর্ক করবে। এর পাশাপাশি আমরা বলেছি অ্যানাদার P2P, সেটা হচ্ছে পার্টি টু পার্টি। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও সংবিধান সংশোধন নিয়ে ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে 2/3 রাজনৈতিক দলের ঐক্য আছে দাবি করে এ নিয়ে পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের পক্ষে মত জামায়াত ও এনসিপির। অন্যদিকে পিয়ার পদ্ধতি চায় না বিএনপি। এই ইস্যুতে আগামী সপ্তাহে সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের 2য় ধাপের 14দশ বৈঠকে আলোচনার বিষয়বস্তু ছিল দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, সংবিধান সংশোধন ও সংসদে নারী প্রতিনিধিত্ব। সময়ের অভাবে এদিন সংসদে নারী প্রতিনিধিত্বের বিষয় বাদ পড়ে। বাকি দুটো বিষয়ে আলোচনা হলেও চূড়ান্ত ঐক্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। ঐকমত্য কমিশনের কোনো ব্যর্থতার জায়গা নেই, আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সহযোগিতার জায়গায় আছি। আমাদের সকলে মিলে সাফল্য অর্জন করতে হবে, এর কোনো ব্যতিক্রমের জায়গা আমাদের সামনে নেই। সংবিধান সংশোধন নিয়ে আলোচনায় নিজেদের দলীয় মতামত বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তুলে ধরেন রাজনৈতিক দলের নেতারা। আমরা এটা ধরে নিয়ে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল হয়েছে, এটা ধরে নিয়ে আমরা কথা বলছি। এবং এমনও হতে পারে, আমি একটু অ্যাডভান্স এটা বলে দিই, এমনও হতে পারে যদি জুডিশিয়ারিতে আমাদের পক্ষে, জনগণের পক্ষে রায় না আসে, যেটা রিভিউতে আছে, তারপরও পার্লামেন্টের কিন্তু ক্ষমতা আছে পুনরায় এটা প্রবর্তন করা। লোয়ার হাউসে 2/3 মেজরিটি লাগবে, আপার হাউসে সিম্পল মেজরিটি লাগবে, এবং কতিপয় গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে গণভোটেরও প্রয়োজন হলে গণভোটও করা হবে। সুতরাং সংবিধান সংশোধনীটা একটু কিছুটা কঠিনই হয়েছে, আর কঠিন হওয়াটাই আমাদের টার্গেট ছিল। নিম্নকক্ষে 2/3, উচ্চকক্ষে 2/3 মেজরিটি, এবং বিশেষ বিশেষ অনুচ্ছেদগুলোর ক্ষেত্রে গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধিত হবে, এই প্রস্তাবনাই জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে করা হয়েছে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ইস্যুতেও ঐক্য অনৈক্য নিয়ে কথা বলেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। উচ্চকক্ষে পিয়ারের ব্যাপারেই আমরা অনেকটাই ঐক্যমত্যে পৌঁছেছি, আমরা উপরে বলেছিলাম, এবং আমাদের সবার সভাপতি এবং ঐক্যমত্য কমিশনের যিনি ভাইস চেয়ারম্যান আলী রিয়াজ সাহেব, উনি এভাবে কনক্লুশন করেছেন যে সেন্টিমেন্ট অফ দি হাউস মেজরিটি
যেটা আছে সেটাকে সামনে রেখেই এ ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত ওনারা দিয়ে দেবেন, আলোচনা আর হবে না এটাতে। সো উই আর ভেরি হোপফুল। বিএনপি এবং তার সঙ্গে গুটিকতক দল তারা পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের নির্বাচন চায় না, এবং সেই না চাওয়ার জায়গাটিকে উচ্চকক্ষের এজেন্ডাকে সংস্কার কমিশনের প্রস্তাবনা থেকে আলাপ থেকে বাইরে রাখা একটা প্রবণতা আমরা খেয়াল করছি। যে আইডিয়ার কারণে যে কন্ট্রিবিউশন নেয়ার জন্য আমরা এই প্রস্তাবটা করেছিলাম আপার হাউস প্রতিষ্ঠার, সেই জায়গাতেই আমরা আছি। এখন কেউ অভিযোগ করতেই পারে এটা লোয়ার হাউসের রেপ্লিকা হবে ইত্যাদি, পাওয়ার ফাংশন কি হবে সেগুলো নিয়ে আলোচনা করতে পারে, সেটাতে আলোচনা শেষ হয়নি। গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য তৈরিতে প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। চাঁদার জন্য না, মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগকে নৃশংসভাবে হত্যা করা হয় অবৈধ ভাঙারি ব্যবসার ভাগবাটোয়ার দ্বন্দ্বে। হত্যাকারী আর নিহত সোহাগ ছিলেন একই সিন্ডিকেটের সদস্য। অবৈধ ভাঙারি ব্যবসা পরিচালনার জন্য তাদের ছিল নিজস্ব বাহিনী। সে বাহিনীর সদস্যদের নিয়ে সোহাগ নিজেও তাণ্ডব চালাতো মিটফোর্ড এলাকায়। দেশ টিভির অনুসন্ধানে মিলেছে চাঞ্চল্যকর আরও তথ্য। এম এ আজিমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রাসেল সালাউদ্দিন। শুধু হত্যা নয়, হত্যার পর নিহত সোহাগের লাশের উপর যেন তাণ্ডব নৃত্য হত্যাকারীদের। তবে দেশ টিভির হাতে আসা সিসি ফুটেজ বলছে ঠিক কিছুদিন আগে এই নরপিচাসদের নিয়েই এক ভাঙারি ব্যবসায়ীকে পিটিয়েছে নিহত সোহাগ। তাহলে চাঁদার জন্যই কি এ হত্যাকাণ্ড, নাকি এর পিছনে রয়েছে ভয়ঙ্কর কোনো গল্প? অনুসন্ধানে মিটফোর্ড এলাকায় ভাঙারির গলিতে দেশ টিভি টিম। যে দোকানে সদল বলে হামলা চালায় নিহত সোহাগ, সেখানে কথা বলতেই এড়িয়ে আসে সিন্ডিকেট প্রসঙ্গ। মনে করেন ফৈদ এখানে বসা ছিল ক্যাশে, তার চেয়ার দিয়ে আঘাত করা হয়। কে? সোহাগ। এই যে সোহাগ মারা গেছে? হ্যাঁ, সে। সোহাগ কি এখানে কোনো ক্ষমতাবান কেউ ছিল? ক্ষমতাবান কি, এটা হলো তাদের সিন্ডিকেটের ব্যবসা, মানে মাল কিনতো। ভাঙারি, তার মধ্যে আবার কিসের সিন্ডিকেট? উত্তর খুঁজতে ব্যবসায়ীদের সাথে কথা বলার চেষ্টা করি আমরা। ভয়ঙ্কর এ সিন্ডিকেট সম্পর্কে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নয় কেউ। অধিকাংশরাই বলছে ভাঙারি ব্যবসার আড়ালে বৈদ্যুতিক তার সহ অবৈধ মালামাল কেনা বেচায় সোহাগদের এ সিন্ডিকেট। যেমন সোহাগ মারা গেল, ওটা মূলত সরকারি মাল, যেটা আপনার কারেন্টের তার, যেটা আমরা অ্যালুমিনিয়ামের তার বলি, এটা সরকারি মাল। ওই মাল নিয়ে আর কি দেখা যায় বিজনেস হইতো, সিন্ডিকেট ছিল। মানে বুঝি নাই আমি, ওই তার নিয়ে কি হইতো? ওই তার নিয়ে ব্যবসা হইতো, ওগুলো একটা গোপন ব্যবসা। বিদ্যুতের যে তার, দোকানের বাইরে সোহাগের ছিল আলাদা একটি অফিস ঘর, যেখানে নিয়মিত আসা যাওয়াও ছিল সোহাগকে হত্যায় জড়িতদের। আশপাশের ব্যবসায়ীরা বলছেন হত্যায় অংশ নেয়া এ সহযোগীদের নিয়েই গড়ে তোলা সিন্ডিকেটের নিয়ন্ত্রণ হতো এই অফিস থেকে, চাঁদা নয়। তারা বলছেন সিন্ডিকেটের নিয়ন্ত্রণ আর ব্যবসার ভাগ বাটোয়ারাই হতে পারে এ হত্যার কারণ। একসাথে শুনছি, আমরা দেখছি বলতে একসাথে আছি, দেখছি তো অনেক লোকে আইতো যাইতো। আর যে ব্যবসা যারা মারছে এরও মনে করেন লোকজন লিয়া 20-30 জন লোক লিয়ে আসা যাওয়া করতো। এনে ঘটনা হলো ব্যবসায়িক দ্বন্দ্ব, এখানে তো চাঁদাবাজির কিছু আসতে পারে না। অবশ্য প্রাথমিক তদন্তে পুলিশও এটির সত্যতা পেয়েছে। হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং যাদেরকে ধারণা করা হচ্ছে হত্যাকাণ্ডের সাথে জড়িত, তারা পরস্পর সম্পর্কিত এবং ব্যবসাটা তারা একসাথে কিছুদিন করেছে। যখন ব্যবসায়িক লেনদেন নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়, তখনই তারা এই ব্যবসাটাকে আবার নিজেদের মতো করে করার জন্য তার সাথে বিবাদে লিপ্ত হয়, যার বিবাদের ফলশ্রুতিতে এই হত্যাকাণ্ডটি সম্ভব।
দেশ টিভির হাতে আসে গ্রেপ্তার আসামিদের এক ভিডিও, যেখানে কোনো এক ধর্ষণের ঘটনাও হত্যার পেছনের কারণ বলছে তারা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশের শ্রমিকরা মালয়েশিয়ায় এখন থেকে মাল্টিপল এন্ট্রি ভিসা পাবেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার এক ভিডিও বার্তায় তিনি কথা জানান। ফেসবুকের লাইভে আসিফ নজরুল বলেন, মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের মালয়েশিয়ান সরকার মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে এই ঘোষণা দিয়েছে। মালয়েশিয়ার ব্যাপারে আরও কিছু সুখবর শিগগির দিতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন আসিফ নজরুল। এদিকে ফেসবুক পোস্টের মাধ্যমে মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ দূতাবাসও এ তথ্য জানায়। দূতাবাস জানায়, ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ফলে মালয়েশিয়া সরকার এ উদ্যোগ নিয়েছে। বদলির আদেশ অমান্য করে প্রকাশ্যে আদেশের কাগজ ছিঁড়ে ফেলার ঘটনায় এনবিআর-এর 14 জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে ইস্যু করা পৃথক পৃথক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, 22 জুন জারি করা বদলির আদেশ অমান্য করে প্রকাশ্যে ছিঁড়ে ফেলার মাধ্যমে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায় তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাদের বিরুদ্ধে সরকারি চাকরি আইন 2018 অনুযায়ী এনবিআর-এর বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগপূর্বক চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। সাময়িক বরখাস্তকালীন বিধি মোতাবেক খোরপোশ ভাতা প্রাপ্য হবে। লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দ নিয়ে উঠেছে অনিয়মের অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, প্রকৃত ভূমিহীনরা বাদ পড়েছেন আর ঘর পেয়েছেন জমি ও দোকান থাকা কিছু বিত্তশালী। আর অনিয়মের বিষয়ে অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। সহকর্মী জামাল বাদশার রিপোর্ট। লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের পুরান ভেলাবাড়ি ও কামারপাড়ায় 2024-25 অর্থ বছরে আশ্রয়ণ প্রকল্পের আওতায় 52টি আধা পাকা ঘর নির্মাণ করা হয়। পুরনো ব্যারাক ভেঙে নতুন করে নির্মাণ করা এসব ঘর বরাদ্দ দেওয়ার কথা ছিল আগের ব্যারাকবাসী ও প্রকৃত ভূমিহীনদের মধ্যে। কিন্তু অভিযোগ রয়েছে, তালিকায় নাম উঠেছে এমন কয়েকজনের যাদের রয়েছে জমি, পাকা ঘর, দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান। একসময় ব্যারাকে থাকলেও এখন অনেকেই হয়েছেন বিত্তশালী। তালিকাভুক্ত ফজর আলী, আজহার আলী ও হোসেন আলীর পরিবারে রয়েছে বাজারে দোকান, বাড়ি, জমিজমা, এমনকি একজনের ছেলেও থাকেন বিদেশে। আমাদের মতন গরিব লোক ঘর না পাই, আমরা পথে পথে কান্দাকাটি করি, আর ওরা আমাদেরকে দেখিয়ে কয় যে আমরা ঘর নিছি, টাকা দিয়ে ঘর নিছি, 1 লাখ টাকা করে এসিলেন সারে দিছি। আমি ভূমিহীন দেখে আমি ঘরের আবেদন করা হয়েছে, উনি এসিলেন, আমার ঘর দেয় নাই, বারবার ঘুরে আসছে। অন্যদিকে ব্যারাকে বহু বছর ধরে বসবাসকারী প্রকৃত ভূমিহীন অনেকেই এই বরাদ্দ থেকে বাদ পড়েছেন। এ ঘটনায় 7 জন ব্যারাকবাসী লিখিত অভিযোগ জমা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। একই এলাকায় অনেক ভূমিহীন থাকলেও তালিকায় নাম আসেনি বলে অভিযোগ তাদের। আমি তো টাকা দিই নাই, আমি তো কাম করিয়ে খাই, আমি টাকা করে দিয়ে দেবো। দরখাস্ত পাঠাইছি, আমাকে কিন্তু ঘর দেওয়া হয় নাই। যারা ঘর পায় নাই তারা খুব অসহায়, তাদের 1 শতক জমিও নাই। আর যারা অবশ্যই 3 ঘর 4 ঘর পাইছে, তাদের বিশাল সয় সম্পদ আছে। ঘর ভাঙার পরে আমি অন্যের বাড়িতে আসি, এখনো আমি ঘর পাই নাই। তালিকায় বিত্তশালীদের নাম থাকা ও প্রকৃত ভূমিহীনদের বাদ পড়ার অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসীও। টাকার বিনিময়ে ঘর দেওয়া হলো না প্রকৃতভাবে ঘর দেওয়া হলো, বিষয়টাকে তদন্ত করা হোক। মূলত বিষয় হচ্ছে যে যারা প্রকৃত ভূমিহীন তারাই যেন ঘরটি পায়। আর তৎকালীন কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়মের বিষয়ে অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এরকম যদি কোনো অভিযোগ স্পেসিফিক থাকে তাহলে আমার মনে হয় এসিল্যান্ড বা তহসিলদারের বিরুদ্ধে যদি কোনো স্পেসিফিক অভিযোগ থাকে তাহলে লিখিত আকারে দিলে আমাদের মাননীয় জেলা প্রশাসক স্যার আছেন, এডিসি রেভিনিউ স্যার আছেন, তাদের কাছে দিতে পারেন, আমাদের কাছে দিতে পারেন। আমরা তদন্ত সাপেক্ষে যদি এগুলো কোনো প্রমাণিত হয় অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘটনা যথাযথ তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। জামাল বাদশা, দেশ টিভি, লালমনিরহাট।
চলে গেলেন বিশিষ্ট শিল্পপতি এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাইদ হোসেন চৌধুরী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মারা যান তিনি। দেশের প্রথিতযশা ব্যবসায়ী ও সমাজসেবক সাইদ হোসেন চৌধুরীর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে দেশের ব্যবসায়ী, কূটনীতিক ও রাজনৈতিক মহলে। আরও জানাচ্ছেন আলিমুজ্জামান সাফওয়ান। দেশবরেণ্য ব্যবসায়ী ও বিশিষ্ট শিল্পপতি খ্যাতনামা এইচআরসি গ্রুপের কর্ণধার সাইদ হোসেন চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে ভর্তি হন গুলশানের ইউনাইটেড হাসপাতালে। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ভাষা সৈনিক, সমাজসেবক ও কর্ণফুলী গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হেদায়েত হোসেন চৌধুরীর ছেলে সাইদ হোসেন চৌধুরী। তিনি কর্ণফুলী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও দেশ টিভির চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরীর বড় ভাই। তার মালিকানাধীন প্রতিষ্ঠান এইচআরসি গ্রুপ দেশের অন্যতম চা রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশকে তুলে ধরেছে। সাইদ হোসেন চৌধুরীর নেতৃত্বে শুধু চা শিল্পই নয়, দেশের পর্যটন, জাহাজ নির্মাণ, আবাসন ও কৃষি খাতেও আসে কাঙ্ক্ষিত সাফল্য। তার অকাল প্রয়াণে অভিভাবক শূন্য হয়ে পড়েছে হাজার হাজার কর্মী। অসাধারণ মানবিক গুণের অধিকারী ছিলেন। আমাদের সবাইকে, স্টাফদেরকে পরিবারের সদস্য মনে করতেন। যে কোনো প্রয়োজনে অপ্রয়োজনে আমরা আমাদের স্যারের কাছে যেতে পারতাম। আমরা স্যারকে আজকে হারায়ে আমরা অভিভাবক শূন্য হলাম। বাংলাদেশের জাতীয় অর্থনীতির ভূমিকা রেখেছে, এটা আমাদের অপূরণীয় একটা ক্ষতি হয়ে গেল। দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও তার ছিল বিশেষ খ্যাতি। স্পেনে বাংলাদেশের সাবেক অনারারি কনসাল হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। শিল্পোদ্যোক্তা হলেও সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানো সাইদ হোসেন চৌধুরীর স্মৃতিচারণ করেন তার দীর্ঘদিনের সহকর্মীরা। হি ইজ এ ভেরি গুড ম্যান, আ সেলফ মেড ম্যান। এইচআরসি গ্রুপের যে বিরাট যে ব্যবসা সে গড়ে তুলেছে সম্পূর্ণ নিজের প্রচেষ্টায়। তার শ্রম, তার বুদ্ধি, তার ব্যবসায়িক বিবেচনায় আজকে এই জায়গায় পৌঁছেছে। উনি খুব ক্লিয়ার হেডেড, যা করতেন, যে সিদ্ধান্তগুলো চিন্তাভাবনা করতেন, সিদ্ধান্ত নিলে সেটাই ধরে রাখার চেষ্টা করতেন। তিলে তিলে গড়া কারণ বাজারের অফিসে তাকে এক মুহূর্ত দেখতে ভিড় করেন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা। এ সময় ছোট ভাই সাবের হোসেন চৌধুরী ও পরিবারের উপস্থিতিতে তার জন্য দোয়া করা হয়। বর্ণিল কর্মজীবনে শিক্ষা বিস্তার, স্বাস্থ্যসেবা ও দারিদ্র্য বিমোচনে কাজ করায় সাইদ হোসেন চৌধুরী প্রশংসা পেয়েছেন ব্যবসায়ী, কূটনীতিক ও রাজনৈতিক মহলেও। সাইদ হোসেন চৌধুরীর বিদায় বেলায় প্রকৃতি ছিল অশ্রুসিক্ত। সহকর্মীদের শ্রদ্ধা নিবেদনের পর তাকে শেষবারের মতো নেওয়া হয় পরিবাগের পৈতৃক ভিটায়। বুধবার বাদাসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে কীর্তিমান সাইদ হোসেন চৌধুরীর মরদেহ। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।